এটাই হচ্ছে প্রথম কথা হলো। আচ্ছা স্যার, এই যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের, সেই জন্য কি স্যার বলুন? সেইটা হইলো যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক। এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন, তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো এটা খারাপ। তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা? আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান। আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক, উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি না। ওই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি না, একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না। এটা হচ্ছে এক নম্বর। স্যার, 2 নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক না, সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের উচ্চ আদালতে দুটো রায় আছে, এখানে বলা দুটো রায় আছে, বলা হয়েছে যে কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবে। কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, টোনটা বুঝতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলে, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন 1972 সালের সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়। একটু খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশি নন। আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি। স্যার আমি তো তারা লিখে না খালেদ শেখ করতে, তারা লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, দুজন ড্রাফট করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, আমি একা করছি না, 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে। গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে, কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন? আমি লিখছি না ভাই স্যার, এটা খুবই ইন্টারেস্টিং। দায়িত্ব আবারও চ্যানেল 24 কে একটু বিদায় দিয়ে দিই। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ দ্য আওয়ারের খবর দেখতে পাবেন। আমি যেটা বলি স্যার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি, সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব, এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে, আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার, কোনো রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের? না স্যার, আপনি তো দিয়ে দিলেন। এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব পয়সা থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা সংস্কার করে যেতে আমার 5 বছর লাগবে না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয়নি, ওনার কাছে তো দেয়াই হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? আপনিও নিতেন নিয়ে একটা। কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশনগুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো কমিশন তা করেনি। প্রত্যেকেই চেষ্টা করছে। এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে হ্যাঁ কমিশনের উপর, একা আমার উপর তো না, আমাদের কমিশন কাণ্ডটা আমার মাঝে মধ্যে এরকম মনে হয়। ম্যারাথন দৌড় আছে না, ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না, কারণ তা জানেন তো, স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়। তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি।
এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমি তা দেখতে পাইনি। স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম ধরতে হয়েছে। আমরাও মানে আপনার বড় কলমে, আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার, এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে, জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে। সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমাদের তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম। 1 তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে, 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি, এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন। একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার? মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর ঘটছে তা না। আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, বোঝা গেছে। এটা আপনি খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করুন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে। 2 বছর আগে তো সেটা বলা যেত না স্যার, আমরা তো বলছি স্যার। স্যার এই 2 বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে। এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার বলছি স্যার, একবার দুবার তো বলি। কোথায় বলেছেন আপনি? কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার আপনি দেখেন, আমি ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে তো গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কেউ করে নাই, কিন্তু কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই। স্যার আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার? শেখ হাসিনার আমল কোনটা লিখিনি আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, জানতে চান? বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভব হতো, যেটা রাকলিস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন এ হাইব্রিড রিজিম। জি স্যার, যেটা আপনার বেলগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা ছাপতে পারবে? স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, কতটুকু বলেছি আপনি বলেন যে ফরেন অ্যাফেয়ার্সে আমি লিখতে পেরেছি জি স্যার, যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারিনি। আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপেনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপেনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না সবই না সব ঘটনা হইতেছে। শেষ করতে দেন। আপনি যে যুক্তিটা তারপরে যেটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না আপনার যুক্তিটা খুব ভয়াবহ যুক্তি, খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফাইন করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। কারণ কি জানেন, আপনি আমাকে বলুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সাল, 24 সাল, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট?
আমাকে একটা উদাহরণ দিন। না। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপা, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে নাই বলুন তো? বলুন আমাকে। রাইট স্যার। আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে? না স্যার, আমি এবং না শেষ করতে দিন। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর 3 আগে গণমাধ্যমের উপর কুসংস্কার মিডিয়া বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা পালন করছে। না স্যার, সেইটা দুটো কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন। না স্যার, আমি গণমাধ্যমের স্বাধীনতা, স্যার আমি গণমাধ্যমের স্বাধীনতা বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টকে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে সে মানে শেখ হাসিনার, আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই। আমাদের প্রশ্ন স্যার, আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার? আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই। জি স্যার। তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত, আমি কিন্তু তা বলছি না। জি স্যার। কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে, তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না? ছিল তো, তাই তো? তখন কতটা বলতে পেরেছে দেশের, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোন পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই, টেলিভিশন দখল। আপনি কি তখন লিখতে পেরেছেন? আপনি পেরেছেন কিনা আমি জানি না। আপনি বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে, শেখ হাসিনার স্যার আমার দুর্ভাগ্য যা শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না না, আমি শুরু করিনি স্যার। আমি বলতে চাইছি যে স্যার না হাওয়েভার স্যার, দাঁড়া শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এইটা আমি মানে এইটা আমার এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। খালেদ, আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমলে আমরা লিখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো তো এই অবস্থা হচ্ছে, এইটাই কম্পারিজন, অ্যানালজিটা হচ্ছে এই ক্ষেত্রে কম্পারিজনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে। স্যার আমি খালি এই জায়গাটা স্যার, এইটা আমার কাছে আফসোসের মতো লাগে যখন মতিউর রহমান চৌধুরী ভাই, মতিউর রহমান চৌধুরী ভাই মানবজমিনের সম্পাদক, তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোনো টেলিভিশন তাকে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্যার, ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই, কোনো টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না, মানে বাংলাদেশের টেলিভিশনগুলি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের সময় শেষ, প্রডিউসার বলতেছে সময় শেষ, এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার। না, কেউই ফেরেশতা নয়, সেটা হতেই পারে। সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কেউ যদি সমালোচনার ক্ষেত্রে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করি। আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়।